গুড ইভিনিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের যে বিষয়টি নিয়ে উপস্থাপন করব সেটা হচ্ছে আগের দিন যে বোরের পরমাণু মডেল তোমাদের বুঝিয়েছিলাম এবং সেখানে রাদারফোর্ড আর বোর যে তত্ত্বের সাহায্যে তাদের পরমাণু মডেলের একটা প্রতিরূপ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে আমরা দেখেছিলাম যে পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে উহার সমস্ত ভর সংস্থাপিত থাকে এবং সেই অংশকে বলা হয় পরমাণুর নিউক্লিয়াস। এবং এই নিউক্লিয়াসের মধ্যে কতগুলি প্রোটন থাকে বা কতগুলি নিউট্রন থাকে সেগুলো কিন্তু এখনও আমরা ক্যালকুলেট করতে পারি না। কিন্তু এখানে এক ধরনের যে পজিটিভ ফোর্স আমরা পেয়েছিলাম, সেই পজিটিভ ফোর্স এতটাই বেশি যে প্রচণ্ড তীব্র আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা তাদের ভেতরের মধ্যেই তৈরি হয়, অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরেই তৈরি হয়। সেই আকর্ষণ বলটা কীরকম টাইপের হয় সেই সম্পর্কে আজকে আমরা জানব এবং সেটাকে আমরা নাম দিয়েছি নিউক্লিয় বল, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় বলে এর নাম হচ্ছে নিউক্লিয়ার ফোর্স বা নিউক্লিয় বল। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নিউক্লিয় বল এবং তোমাদের আজকে অ্যাটমিক নাম্বার, আইসোটোপ, আইসোটোন সম্পর্কেও বলবো এই ক্লাসে। তো তোমরা ফলো করো, খাতার মাধ্যমে আজকে তোমাদের দেখাচ্ছি। ছাত্ররা দেখো, প্রথমেই আমি একটা প্রশ্ন দিয়েছি, নিউক্লিয় বল কী এবং নিউক্লিয় বলের সৃষ্টির কারণ কী বা উৎপত্তি ব্যাখ্যা করো। এরকম একটা 1+2 নম্বর তোমাদের প্রশ্ন দেয়। আর নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, এটা তোমাদের পরীক্ষায় আসে। তো আমি প্রথম যে উত্তরটা সেটা হচ্ছে, দেখো, নিউক্লিয় বল বা নিউক্লিয়ার ফোর্স, এই সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এবং পরীক্ষাতে খুব বেশি পরিমাণে আসে, বারবার আসে। লিখবে পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনের মধ্যে যে নিউট্রন ও প্রোটনের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়াশীল হওয়ার জন্য প্রোটন ও নিউট্রন পরস্পর আবদ্ধ থাকে তাকে নিউক্লিয় বল বলে। ওকে, আজকে ডেট হচ্ছে 1 জুন। তোমরা এইভাবে সংজ্ঞাটা লিখবে, নিউক্লিয় বল বলে। এবার যদি আমরা উৎপত্তির কারণ, উৎপত্তির কারণ হিসেবে বলা হয় যে পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা প্রোটন এবং নিস্তড়িত কণা নিউট্রন একই সঙ্গে অবস্থান করার জন্য
এদের মধ্যে অবিরাম গতিতে চার্জ বিনিময় হয়। অবিরাম গতিতে চার্জ বিনিময় হয়, অর্থাৎ এই প্রক্রিয়ার ফলে অনবরত প্রোটন, নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে পরিণত হয়। বোঝা গেল? ওকে, এরপর লিখবে জাপানি বিজ্ঞানী ইউকাওয়ার মতে প্রোটন ও নিউট্রন কণার মধ্যে পাই বা মেসন পায়ের সাইন হচ্ছে এইটা, এরকমভাবে লিখতে হয়। পাই বা মেসন কণার আদান প্রদানের ফলেই এই অবস্থার সৃষ্টি হয়। কোন অবস্থা? অর্থাৎ প্রোটন নিউট্রনে এবং নিউট্রন প্রোটনে পরিণত হয়। প্যারা চেঞ্জ করে লিখবে এই রূপান্তর এতটাই দ্রুত হয়, এই রূপান্তর এতটাই দ্রুত হয় যে ধনাত্মক তড়িৎগ্রস্ত প্রোটন কণার মধ্যে কুলম্বীয় বিকর্ষণ বল কার্যকরী হয় না। অর্থাৎ আমরা যেটা ভাবছিলাম, যদি শুধু পজিটিভ কণা থাকে, পজিটিভ কণা তো বিকর্ষণ করবে, কিন্তু এক্ষেত্রে এতটাই তাড়াতাড়ি রূপান্তর হচ্ছে, সেই রূপান্তরের স্থায়িত্বকাল খুবই কম হওয়ার জন্য তারা এই যে রিপালসিভ ফোর্সটা এক্ষেত্রে কার্যকরী হতে পারছে না। পরিবর্তে প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি তীব্র আকর্ষণ বলের সৃষ্টি হয়েছে। আকর্ষণ বলের সৃষ্টি হয়, তীব্র আকর্ষণ বলের সৃষ্টি হয়। এর ফলে প্রোটন ও নিউট্রন পরস্পরের সঙ্গে নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। শুধু আবদ্ধ থাকে না, একদম দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। তো এইভাবে আমাদেরকে লিখতে হবে এবং ওর সঙ্গে লিখবে
এই বলের মান, এই আকর্ষণ বলের মান অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মধ্যে যেটা তৈরি হচ্ছে, এই আকর্ষণ বলের মান কি লিখবে তোমরা? দেখো ভালো করে টার্মটা, মহাকর্ষীয় বলের মানের তুলনায় টেন টু দি পাওয়ার 40 গুণ বেশি হয়। আর এই বলের কার্যক্ষমতা 10 টু দি পাওয়ার -15 মিটারের মধ্যে ক্রিয়াশীল। অর্থাৎ খুব কাছাকাছি ডিস্টেন্সের মধ্যে আমরা দেখেছি যে মহাকর্ষীয় বল কাজ করে না, কিন্তু এক্ষেত্রে কি হয়, এক ধরনের অন্য রকমের বল সৃষ্টি হচ্ছে প্রোটন নিউট্রন কণার আদান প্রদানের ফলে, যে বলের মান মহাকর্ষীয় বলের মানের তুলনায় 10 টু দি পাওয়ার 40 গুণ বেশি, আর সেটা হচ্ছে নিউক্লিয়ার ফোর্স। ওকে, তো নিউক্লিয়ার ফোর্স নিউক্লিয়াসের মধ্যেই কাজ করে। এই বলের কার্যক্ষমতা 10 টু দি পাওয়ার -15 মিটারের মধ্যে ক্রিয়াশীল থাকে। তো এইটাই হচ্ছে নিউক্লিয় বল সৃষ্টির কারণ। এবার যে তোমাদের প্রশ্নটা আসে সেটা হচ্ছে নিউক্লিয় বল নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলো তাহলে কী কী? দেখো এগুলোর মধ্যেই বৈশিষ্ট্য লুকিয়ে আছে। এটাকে তোমরা পয়েন্ট করে লিখতে পারো। 1 নম্বর লিখবে নিউক্লিয় বলের অস্তিত্ব, কি লিখবে? অস্তিত্ব শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই সীমাবদ্ধ। থাকে, কারণ অতটা কাছে একমাত্র নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারবে। ঠিক আছে, আর একটা দেখবে বিশেষ বৈশিষ্ট্য, এই বলের কেবলমাত্র আকর্ষণ ক্ষমতা আছে, বিকর্ষণ ক্ষমতা নেই। ওকে, তো এটা গেল 2 নম্বর বৈশিষ্ট্য। আর আরেকটা কি লিখবে, যে এই বল কেবলমাত্র নিউট্রন ও প্রোটনের মধ্যে ক্রিয়াশীল হয়। এই বল কেবলমাত্র নিউট্রন ও প্রোটনের মধ্যে সীমাবদ্ধ হয়। হলো। 4 নম্বর কি লিখবে? এটা লিখবে এই বলের কার্যক্ষমতা (10⁻⁻15) মিটারের মধ্যে ক্রিয়াশীল হয়। ওকে, আর 5 নম্বর লিখবে এই বলের আকর্ষণ বলের মান মহাকর্ষীয়
বলের তুলনায় 10⁻40 গুণ বেশি হয়। বোঝা গেল? আর একটা লিখবে যে নিজেদের মধ্যে মেসন কণা আদান প্রদানের ফলেই খুবই দ্রুত প্রোটন কণা, নিউট্রন কণা এবং নিউট্রন কণা প্রোটন কণায় রূপান্তরিত হয়। তো এই তো গেল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। তোমরা এগুলো লিখে নেবে। তো নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কী কী, এটা 3 নম্বরের প্রশ্ন আসে তোমাদের কাছে। আর এগুলো তোমাদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো, 6টা বৈশিষ্ট্য লিখিয়ে দেওয়া হলো। এবার যদি তোমাদের প্রশ্ন দেয় যে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ অ্যাটমিক নাম্বার বলতে কী বোঝায়, তো দেখো পরমাণুর ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন সংখ্যাকে কী বলা হয়? পরমাণুর ক্রমাঙ্ক। কোনো পরমাণুর বা কোনো মৌলের লেখো, কোনো মৌলের নিউক্লিয়াসে মোট যত সংখ্যক প্রোটন বর্তমান সেই সংখ্যাকে তার পরমাণু ক্রমাঙ্ক বা ইংলিশে হচ্ছে কি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার বলে। ওকে, কোনো মৌলের নিউক্লিয়াসে মোট যত সংখ্যক প্রোটন বর্তমান সেই সংখ্যাকে পরমাণু ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার বলে। তো এখন আমাদের যে ভর সংখ্যা যেটা বলি আমরা, তাহলে এখন অ্যাটমিক নাম্বারে কয়েকটি মৌলের অ্যাটমিক নাম্বার তোমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন দেখো, আমরা এটা লিখতে হবে যে আমরা যেহেতু প্রোটন সংখ্যা নির্ণয় করতে পারি না, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে পারি। কারণ আমরা জানি যে কে কক্ষে কটা থাকতে পারে, এল কক্ষে কটা থাকতে পারে, এগুলো আমরা জেনেছি। তাই মনে করা হয় প্রত্যেক মৌলের ক্ষেত্রেই কি হয়, প্রত্যেক মৌলের ক্ষেত্রেই ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান। কারণ পরমাণু নিস্তড়িত। সাধারণ অবস্থায় পরমাণু কি হয়? নিস্তড়িত। ওকে, অ্যাজ এ হোল একটা পরমাণু নিস্তড়িত। তাহলে আমরা কে কক্ষে ইলেকট্রন জানি 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 18টা, এভাবে 2, 8, 18, 32 আমরা শিখেছিলাম এবং জেনেছিলাম। অ্যাটমিক নাম্বার ওইভাবেই আমরা বার করতে পারবো। অর্থাৎ যদি কারো ইলেকট্রন সংখ্যা 2 হয়, প্রোটন সংখ্যা 2 হবে, আর প্রোটন সংখ্যা 2 হলে ইলেকট্রন সংখ্যা 2 হবে। তো এখন আমি কতগুলো মৌলের অ্যাটমিক নাম্বার
তোমাদেরকে লিখে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই চিহ্ন সংকেত জানো। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4। এগুলো ডান দিকে যেগুলো লিখছি সেগুলো হচ্ছে অ্যাটমিক নাম্বার, এটা হচ্ছে এলিমেন্টস। ঠিক আছে, তারপর হচ্ছে বোরন 5। তোমরা নিশ্চয়ই এগুলো পড়েছো বাড়িতে, এতদিনে মুখস্থ করা থাকবে নিশ্চয়ই তোমাদের, কারণ এগুলো 7-এও তোমাদের জানানো হয়। অক্সিজেন 8, ক্লোরিন 9, নিয়ন 10। ঠিক আছে, সোডিয়াম 11। এবার এই পাশে লিখছি তারপর কি লিখবে, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13। আচ্ছা, নেক্সট অ্যালুমিনিয়াম পরে হবে সিলিকন। সিলিকন হচ্ছে SI 14। তারপর সিলিকন তারপর ফসফরাস P 15, সালফার 16, তারপরে ক্লোরিন 17, অক্সিজেন 18। ঠিক আছে, সরি অক্সিজেন বলছি, আর্গন 18। তারপর কি লিখবে, পটাশিয়াম 19, ক্যালসিয়াম 20। এই তো গেল 1 থেকে 20 পর্যন্ত তোমাদের, যেগুলো প্রাথমিকভাবে মনে রাখতে হবে। এবং এগুলো ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের একদিন দেখাবো। তো এগুলো হচ্ছে মৌলের পারমাণবিক ক্রমাঙ্ক, যে তোমাদের মুখস্থ করতে হবে 4টা। তাহলে এখানে প্রোটন সংখ্যা যদি 1 হয় তাহলে ইলেকট্রন সংখ্যাও 1। হাইড্রোজেনের, হিলিয়ামের ক্ষেত্রেও তাই, লিথিয়ামের ক্ষেত্রেও তাই। সবার ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সঙ্গে সমান। অর্থাৎ এগুলো মূলত হচ্ছে ইলেকট্রন সংখ্যাই, ইলেকট্রন সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা নামকরণ করছি, প্রোটন সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা নয় কিন্তু। মাথায় রাখবে এই বিষয়টি। আর আরেকটি বিষয় তোমাদের আছে, যেটা হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা। কী ভর সংখ্যা হচ্ছে কোনো মৌলের নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টি। তো নিউট্রন সংখ্যা বলতে কীভাবে বার করব, ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিই তাহলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যার মধ্যে সম্পর্ক, যদি আমরা কোনো মৌলের পরমাণুতে P সংখ্যক প্রোটন N সংখ্যক নিউট্রন আছে ধরে নিই, তাহলে মৌলের ভর সংখ্যা M হবে P + N। তাহলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা কী হবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ওকে, নিউট্রন সংখ্যা সমান কী হবে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো এইভাবে আমরা একটা যদি আইসোটোপ ধরি, একটা উদাহরণ হিসাবে আমি বলছি তোমাদের, নাইট্রোজেন 7-14, নাইট্রোজেন 7 আর 14, সেখানে 7 আর 14 কীভাবে লেখা হয় দেখো। নাইট্রোজেন 7 আর 14 যদি এরকম যদি দেওয়া হয়, তাহলে এখানে 14টা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান কি, আমরা জানি M যদি হয় তো M সমান হচ্ছে P + N। এখানে P সমান হচ্ছে কি, প্রোটন সংখ্যা সম্পর্ক, আর N সমান হচ্ছে নিউট্রন সংখ্যা। ঠিক আছে, জেনারেলি এটাই ইকুয়েশন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী হয়, কিছু কিছু আইসোটোপের ক্ষেত্রে আমরা একাধিক ভর সংখ্যা পেতে পারি। ওকে, দুটো তিনটে এরকম পেতে পারি। তো এখন আমরা এক্ষেত্রে আমরা যদি বলি ভর সংখ্যা যদি 14 হয়, তাহলে PM = 14। প্রোটন সমান কত বলেছে, 7, এটাই প্রোটন সংখ্যা। এই সাইড নাইট্রোজেন 7, আমি আগের লিস্টে দেখো, নিচে যেটা থাকে সেটা প্রোটন সংখ্যা নির্দেশ করে, উপরে যেটা থাকে ভর সংখ্যা নির্দেশ করে। এইভাবে লেখা হয়। এটা দুটো একই সাইডে লিখতে পারো বা এরকমভাবে লিখতে পারো, দেখতে ভালো লাগে বলে এইভাবে কোনাকুনি লেখা হয়। প্লাস N, তাহলে N সমান কত হবে, 14 - 7 = 7। তাহলে নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা এক্ষেত্রে 7ই বেরোলো। ঠিক আছে, সমান বেরোলো। প্রোটন সংখ্যাও 7, নিউট্রন সংখ্যাও 7, এবং ইলেকট্রন সংখ্যাও একই রকমভাবে 7। অর্থাৎ প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যা থেকে এটা নির্ণয় করা হচ্ছে। এখানে আমরা প্রোটন সংখ্যা বলতে পারছি, যেহেতু পরমাণু নিস্তড়িত, ওই জন্য আমরা ধরে নিচ্ছি যে পরমাণুর নিউক্লিয়াসে যত সংখ্যক
ইলেকট্রন সাইডে থাকবে, ঠিক নিউক্লিয়াসের ভিতরেও প্রোটন তত সংখ্যকই থাকবে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেটা আয়নে পরিণত হবে, অর্থাৎ এমনি পরমাণু হবে না। অর্থাৎ পজিটিভ আয়ন বা ক্যাটায়ন বা অ্যানায়ন সৃষ্টি হবে যখন পরমাণুতে কী হবে, এই প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যার কোনো একটা হেরফের দেখা যাবে, অর্থাৎ ধ্রুবীয়তার সৃষ্টি হবে, তখনই আয়ন তৈরি হবে। আমি আয়ন বিষয়ে পরবর্তীকালে আমি আসবো পরবর্তী ক্লাসে। তো আজকে তোমাদের এই ক্লাসে এতটুকু পর্যন্ত পড়ানো হলো। পরের দিন আমি ইলেকট্রন বিন্যাস নিয়ে তোমাদের দেখাবো, বিভিন্ন মৌলগুলির ইলেকট্রন বিন্যাস বোরের পরমাণু মডেল থেকে, কি কক্ষ এল কক্ষ কীভাবে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে। ওকে, আর তোমরা জানতে চেয়েছো অরবিটাল অর্থাৎ এসপিডিএফ উপকক্ষীয় ইলেকট্রন সম্পর্কে, ইলেকট্রনের সেটাও তোমাদের একদিন এক্সট্রা ক্লাসে দেখাবো, কারণ এটা তোমাদের সিলেবাসে এখন নেই, কিন্তু তোমরা জানতে চেয়েছো, তোমাদের বুঝিয়ে দেবো এটা। ওকে, থ্যাংক ইউ ক্লাস, সবাই ভালো থেকো।